জেলার অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তা অদিতি সেন সেদিন কোনো সরকারি গাড়ি ব্যবহার করেননি। ছুটির দিন ছিল। ছোট বোন তিথিকে নিয়ে তিনি সাধারণ মানুষের মতোই একটি অটোরিকশায় করে শহরের বড় শপিং সেন্টারের দিকে যাচ্ছিলেন। তার গায়ে ছিল হালকা নীল রঙের সালোয়ার কামিজ, পায়ে স্যান্ডেল। দেখে বোঝার উপায় ছিল না তিনি জেলার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। রাস্তার মাঝামাঝি একটি ট্রাফিক চেকপোস্টে হঠাৎ অটোরিকশাটি থামিয়ে দেয় পুলিশ। চেকপোস্টে দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর রণজিৎ দত্ত। মুখে কড়া ভাব, চোখে অহংকার। তিনি ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, কাগজপত্র বের করো। অটোচালক নার্ভাস হয়ে দ্রুত পকেট হাতড়াতে লাগল। কিছুক্ষণ পর কাঁপা গলায় বলল, স্যার, ভুল হয়ে গেছে, সব কাগজ আছে, কিন্তু তাড়াহুড়োয় বাসায় রেখে এসেছি, কালকে এনে দেখিয়ে দেব, আজকে ছেড়ে দেন। রণজিৎ ঠান্ডা গলায় হাসল, এত সহজে হবে না, তোমার ফিটনেস নেই, ইন্স্যুরেন্সের কপি নেই, পলিউশন পেপারও নেই, মামলা হবে। চালক হাত জোড় করে বলল, স্যার, আমি গরিব মানুষ, সারাদিন গাড়ি চালিয়ে সংসার চালাই, আজ এখনও একটা ভাড়াও পাইনি, একটু দয়া করেন। রণজিৎ এবার নিচু গলায় বলল, তাহলে এক কাজ করো, 2000 টাকা দাও, তাহলেই যেতে পারবে। অটোর ভেতরে বসে থাকা অদিতি চুপচাপ সব দেখছিলেন। তার চোখ শান্ত ছিল, কিন্তু ভেতরে জমছিল ক্ষোভ। চালক অসহায়ভাবে বলল, স্যার, আমার কাছে এখন 100 টাকাও নেই, আপনি চাইলে কালকে সব কাগজ এনে দেখাব। পুলিশ অফিসার বিরক্ত হয়ে চিৎকার করল, নাটক করিস না, গতকাল যা কামাই করেছিস সেখান থেকে দে। স্যার, সেই টাকায় বাসার বাজার করেছি। রণজিৎ হঠাৎ রেগে উঠে অটো চালকের কলার চেপে ধরল, আমার সাথে বেশি কথা বলবি না, টাকা দিবি, না হলে গাড়ি জব্দ করব। চালক কাঁপা কণ্ঠে বলল, আমি কি এমন অপরাধ করেছি স্যার? এই কথাতেই যেন আগুনে ঘি পড়ল। ঠাস! এক চড়ে চালকের মুখ ঘুরে গেল। অটোর ভেতরে বসা তিথি ভয়ে চমকে উঠল, কিন্তু অদিতি ধীরে ধীরে নেমে এলেন। তিনি শান্ত স্বরে বললেন, একজন মানুষকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? আইন কি এটাই শেখায়? রণজিৎ তাচ্ছিলের চোখে তাকাল। আপনি কে? মাঝখানে কথা বলছেন কেন? অদিতি দৃঢ় গলায় বললেন, ভুল করলে মামলা করুন, কিন্তু ঘুষ চাইবেন কেন? আর একজন গরিব মানুষকে অপমান করছেন কেন? পুলিশ অফিসারের চোখ রাগে লাল হয়ে উঠল। আমাকে আইন শেখাবেন না ম্যাডাম, বেশি কথা বললে আপনাকেও থানায় ভরে দেব। অদিতি এবারও শান্ত রইলেন। থানায় নিয়ে যাওয়ার আগে নিজের কাজটা ঠিক করছেন কিনা সেটা ভাবুন। রণজিৎ এবার সীমা ছাড়িয়ে গেল। সে সামনে এগিয়ে এসে বলল, অনেক বড় বড় কথা বলছেন দেখছি। ঠাস! একটা জোরালো চড় এবার পড়ল অদিতির গালে। চারপাশের মানুষ অবাক হয়ে গেল। তিথি চিৎকার করে উঠল, দিদি! কিন্তু অদিতি অবাকভাবে শান্ত রইলেন। তিনি শুধু কয়েক সেকেন্ড রণজিতের দিকে তাকিয়ে থাকলেন। সেই দৃষ্টিতে ছিল এমন এক কঠিন নীরবতা যা রণজিৎ বুঝতেই পারেনি। তারপর তিনি ধীরে ধীরে আবার অটোর ভেতরে উঠে বসলেন। অটো চলতে শুরু করলে তিথি কাঁপা গলায় বলল, দিদি, তুমি কিছু বললে না কেন? অদিতি জানালার বাইরে তাকিয়ে খুব ধীরে বললেন, কখনো কখনো মানুষকে শাস্তি দিতে হলে আগে তাকে নিজের আসল চেহারা দেখানোর সুযোগ দিতে হয়। অটোরিকশা তখন শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে শপিং মলের দিকে এগিয়ে যাচ্ছিল। শপিং মল থেকে ফেরার পরও অদিতির মাথা থেকে ঘটনাটা সরছিল না। গালে পড়া সেই চড়ের ব্যথার চেয়ে বেশি তাকে কষ্ট দিচ্ছিল অন্য একটা বিষয়। একজন সাধারণ মানুষ প্রতিদিন ঠিক কতটা অপমান সহ্য করে বাঁচে? রাতে নিজের অফিসের ফাইল বন্ধ করেও তিনি শান্ত হতে পারলেন না। বারবার অটোচালকের অসহায় মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, শুধু রাস্তার সেই পুলিশ অফিসারকে শাস্তি দিলেই হবে না, পুরো থানার ভেতরের বাস্তবতা নিজের চোখে দেখতে হবে। পরদিন সকালে অদিতি ইচ্ছে করেই কোনো সরকারি নিরাপত্তা বা গাড়ি নিলেন না। সাধারণ পোশাক পরে একাই চলে গেলেন শহরের সেই থানায়। থানায় ঢুকতেই তার নাকে ভেসে এলো পুরনো সিগারেট আর ঘামের গন্ধ। কয়েকজন কনস্টেবল অলসভাবে বসে গল্প করছিল। কেউ চা খাচ্ছিল, কেউ মোবাইলে ভিডিও দেখছিল। সামনের ডেস্কে বসেছিল সহকারী উপপরিদর্শক সমরেশ পাল।
মোটা গোঁফে হাত বুলাতে বুলাতে সে ফোনে হাসাহাসি করছিল। অদিতি সামনে গিয়ে শান্তভাবে বললেন, একটা অভিযোগ দায়ের করতে চাই। সমরেশ চোখ তুলেও তাকাল না। কিসের অভিযোগ? গতকাল রাস্তার চেকপোস্টে একজন পুলিশ অফিসার একজন অটো চালকের কাছ থেকে ঘুষ চাইছিলেন। প্রতিবাদ করায় আমাকে অপমানও করা হয়েছে। সমরেশ এবার ধীরে ধীরে ফোন নামাল। তারপর কৌতুকমাখা চোখে তাকিয়ে বলল, অভিযোগ করতে এসেছেন? ঠিক আছে, আগে ৫,০০০ টাকা জমা দেন। অদিতি ভ্রু কুঁচকে বললেন, অভিযোগ লিখতে টাকা লাগে? সমরেশ হেসে উঠল, এই থানায় লাগে, টাকা ছাড়া এখানে ফাইল নড়ে না। অদিতির ভেতরে আবার আগুন জ্বলে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। আপনি জানেন তো এটা বেআইনি? সমরেশ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। দেখেন ম্যাডাম, বেশি জ্ঞান দিবেন না, এখানে আমাদের নিয়মে চলতে হয়। আইন কি আপনাদের ব্যক্তিগত সম্পত্তি? এই প্রশ্ন শুনে থানার ভেতর কয়েকজন কনস্টেবল তাকিয়ে রইল। সমরেশ ঠান্ডা গলায় বলল, আপনার চেহারা দেখে তো মনে হয় না খুব বড় কেউ। বেশি বাড়াবাড়ি করলে উল্টো আপনাকেই ভেতরে ঢুকিয়ে দেব। অদিতি এবার একটু সামনে এগিয়ে এলেন। আমি শুধু চাই আপনি নিয়ম মেনে অভিযোগ নথিভুক্ত করুন। সমরেশ টেবিলে হাত মেরে চিৎকার করল, বলেছি না টাকা লাগবে, টাকা নেই তো বের হয়ে যান। চারপাশে থাকা কনস্টেবলরা মুচকি হাসছিল। একজন তো ফিসফিস করে বলল, আজকাল সবাই আইন শেখাতে আসে। অদিতি বুঝে গেলেন এটা একজনের দুর্নীতি নয়, পুরো ব্যবস্থাটাই পচে গেছে। তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, সাব ইন্সপেক্টর রঞ্জিত দত্ত কোথায়? সমরেশ চোখ ছোট করে তাকাল। কেন, তার সাথে কি দরকার? কিছু কথা আছে। উনি এখন বাইরে, কিন্তু আপনাকে কেন বলবো? অদিতি এবার মোবাইল বের করলেন। খুব স্বাভাবিক গলায় একটি নম্বরে ফোন দিলেন। হ্যালো, আমি থানায় আছি, সবাইকে নিয়ে এখনই আসুন। ফোন কেটে তিনি আবার চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সমরেশ ঠোঁট বাঁকিয়ে বলল, কাকে ডাকলেন? সাংবাদিক না কোনো নেতা? অদিতি কোনো উত্তর দিলেন না। কয়েক মিনিট পর থানার বাইরে হঠাৎ একের পর এক গাড়ির শব্দ শোনা গেল। পুরো থানা যেন থমকে গেল। কনস্টেবলরা জানালার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বাইরে একসাথে কয়েকটি সরকারি গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে নামছেন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা, পুলিশের উচ্চস্তর সদস্য, সঙ্গে বিশেষ টিম। সমরেশের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। থানার ভেতরে হঠাৎ ভারী বুটের শব্দ শোনা গেল। তারপর দরজার সামনে দাঁড়িয়ে এক কঠোর কণ্ঠ ভেসে এলো, এখানে অদিতি সেন ম্যাডাম কোথায়? সমরেশ হতভম্ব হয়ে অদিতির দিকে তাকাল। অদিতি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার চোখে এবার আর সাধারণ মেয়ের শান্ত ভাব ছিল না, ছিল প্রশাসনের ক্ষমতা আর আইনের কঠোরতা। সমরেশের গলা শুকিয়ে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি কে? অদিতি স্থির চোখে তাকিয়ে বললেন, যাকে কিছুক্ষণ আগে তুমি থানার বাইরে বের করে দিতে চেয়েছিলে, আমি সেই জেলার জেলা প্রশাসক। থানার ভেতরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। কারও মুখে আর কোনো শব্দ নেই। অদিতির পরিচয় শোনার পর থানার ভেতরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। যে সমরেশ পাল কয়েক মিনিট আগেও গলা উঁচু করে কথা বলছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাত কাঁপতে শুরু করল। কপাল বেয়ে ঘাম ঝরছিল। পেছনে দাঁড়ানো কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। কেউ বুঝতেই পারছিল না এখন কি হবে। ঠিক তখনই ভেতরে ঢুকলেন জেলার পুলিশ সুপার অরিন্দম ঘোষ, সঙ্গে আরও কয়েকজন সিনিয়র অফিসার। অরিন্দম কঠোর চোখে চারদিকে তাকিয়ে বললেন, এই থানায় কি চলছে? কেউ কোনো উত্তর দিতে পারল না। অদিতি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ ছিল ঠান্ডা, কিন্তু প্রতিটি শব্দ যেন ছুরির মতো ধারালো। গতকাল রাস্তার মধ্যে একজন গরিব অটোচালকের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। আমাকেও অপমান করা হয়েছে। আজ এখানে এসে দেখলাম অভিযোগ নথিভুক্ত করতেও টাকা দাবি করা হচ্ছে। তিনি থামলেন। তারপর ধীরে বললেন, এই থানা আইন রক্ষা করছে না, আইন বিক্রি করছে। কথাটা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অরিন্দম ঘোষ রাগে টেবিলে হাত মারলেন। সমরেশ পাল! সমরেশ কাঁপতে কাঁপতে সামনে এলো। স্যার, আমি ভুল করেছি, আমি চিনতে পারিনি। অদিতির সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন। এটাই সবচেয়ে বড় সমস্যা। তোমরা শুধু পরিচয় দেখে সম্মান দাও। সাধারণ মানুষ হলে অপমান করো, ভয় দেখাও, টাকা আদায় করো। সমরেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
ঠিক সেই সময় থানার প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকল সাব ইন্সপেক্টর রণজিৎ দত্ত। সে প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু কয়েক সেকেন্ড পর অদিতিকে দেখে তার মুখের রং বদলে গেল। সেদিন রাস্তার সেই ঘটনার প্রতিটি মুহূর্ত তার মাথায় ফিরে এলো। রণজিৎ ভয় চাপা দিয়ে বলল, স্যার, এই মহিলা কাল রাস্তায় ঝামেলা করছিলেন, আমি শুধু ডিউটি করছিলাম। কথা শেষ করার আগেই অরিন্দম গর্জে উঠলেন, চুপ! থানার ভেতর সবাই থমকে গেল। অরিন্দম সামনে এগিয়ে এসে বললেন, একজন সরকারি কর্মকর্তার সঙ্গে নয়, তুমি একজন সাধারণ নারীর সঙ্গেও এভাবে আচরণ করতে পারো না। ইউনিফর্ম তোমাকে ক্ষমতা দেয়, অত্যাচারের অধিকার না। রণজিতের গলা শুকিয়ে গেল। সে অসহায় চোখে অদিতির দিকে তাকাল। ম্যাডাম, আমি বুঝতে পারিনি। অদিতির চোখে কোনো দয়া ছিল না। আইন কারো পরিচয় দেখে বদলে যায় না। আমি ডিএম বলেই যদি বিচার পাই, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। অদিতি এবার দৃঢ় কণ্ঠে বললেন, এই থানার বিরুদ্ধে পূর্ণ তদন্ত হবে। যেসব কর্মকর্তা ঘুষ, হয়রানি আর ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। অরিন্দম সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, সাব ইন্সপেক্টর রণজিৎ দত্ত এবং এএসআই সমরেশ পালকে তাৎক্ষণিক বরখাস্ত করা হল। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা শুরু হবে। দুজন কনস্টেবল এগিয়ে এলো। কয়েক মুহূর্ত আগেও যারা সাধারণ মানুষকে ধমকাচ্ছিল, সেই দুই অফিসার এবার নিজেরাই অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। সমরেশ কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, একটা সুযোগ দিন। রণজিতও বলল, ম্যাডাম, ভুল হয়ে গেছে। অদিতি শান্ত স্বরে বললেন, ভুল একবার হয়, কিন্তু যখন অন্যায় অভ্যেস হয়ে যায়, তখন তার শাস্তি হওয়া দরকার। থানার বাইরে তখন মানুষের ভিড় জমে গেছে। খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। লোকজন অবাক হয়ে দেখছিল, যেসব অফিসারের সামনে সবাই ভয়ে মাথা নিচু করে চলত, আজ তারাই আইনের সামনে দাঁড়িয়ে জবাব দিচ্ছে। এক বৃদ্ধ অটোচালক ধীরে ধীরে সামনে এসে বললেন, ম্যাডাম, আজ প্রথম মনে হচ্ছে আমাদের জন্যেও কেউ আছে। অদিতি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, আইন শুধু বড়লোক বা ক্ষমতাবানদের জন্য না, সাধারণ মানুষের নিরাপত্তার জন্যেই আইন তৈরি হয়েছে। যারা সেই আইন ভাঙবে, তাদের ইউনিফর্ম কোনো ঢাল হবে না। চারপাশে ধীরে ধীরে হাততালির শব্দ উঠল। সেদিনের পর সেই থানায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। দুর্নীতির অভিযোগে আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আর শহরের মানুষ বহুদিন পর্যন্ত সেই ঘটনার কথা মনে রেখেছিল, কারণ সেদিন প্রথমবার তারা দেখেছিল ক্ষমতার চেয়েও বড় জিনিস হল ন্যায় বিচার।